নমস্কার, তারাদের কথা অনুষ্ঠান নিয়ে আমি পৃথা রয়েছে আপনাদের সাথে। আজকের তারাদের কথা অনুষ্ঠান খুব স্পেশাল, তার কারণ খুব স্পেশাল ব্যক্তিত্ব তিনি আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন। আমার সাথে আজকের পর্বের অতিথি বিশিষ্ট অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। নমস্কার। নমস্কার। কেমন আছেন? আমি কিন্তু পরিষ্কার করে বললাম কেমন আছেন। হ্যাঁ, চলছে মহাকালের নিয়মে ভালো মন্দ মিশিয়ে যেভাবে চলে সেভাবে। আচ্ছা, আমি এর আগেও আপনার সাক্ষাৎকার নিয়েছি, আপনি কেন বলেন মহাকালের নিয়মে? মহাকালটা কি? মহাকালটা হচ্ছে সময়। সময় এটা আমরা ভাবি না, যারা ভাবেন তারা কিছু কথা তো বলেন, সেখান থেকে মানুষ সমৃদ্ধ হয়। আমি একটু সমৃদ্ধ হয়েছি সামান্য, হালকা। ব্যাপার হচ্ছে সময় এমন একটি বস্তু যা তোমাকে প্রতি মুহূর্তে শিক্ষা দিয়ে যাচ্ছে। একদম। এমনকি সময় পৃথিবীর সবচেয়ে বড় শোক, যেটা বিষাদ, এমনকি পুত্র শোকও ভুলিয়ে দেয়। এর দারুণ পাওয়ার। এ তোমাকে চিরকাল সুখ দেওয়ার চেষ্টা করবে, শান্তি দেওয়ার চেষ্টা করবে, ব্যথা দেওয়ার চেষ্টা করবে। তার নিয়মে অনেক কিছু আছে। যা কিছু ঘটবে তোমার নিজের জন্য হবে। ইট ইজ ডিউ টু ইউ। ও কিন্তু কাউন্ট করে যাবে সব কিছু। তেমনি আমার ভালো থাকাটা মহাকালের নিয়মে, আমার অবসাদগ্রস্ত থাকাটা মহাকালের নিয়মে, আমার চলে যাওয়াটাও মহাকালের নিয়মে। কিন্তু সেটা আমরা কি পাল্টাতে পারি কখনো? না, পাল্টাতে পেয়েও পারবে না। যখন যে সময় যা হবার সেটা হবেই। সেই হবেই। কারণ তুমি বলে আচ্ছা আমি বাতাস বন্ধ করে দেবো, পারবে? পারবে না। আমি পৃথিবীর আলো বন্ধ করে দেবো, পারবে না। জল বন্ধ করে দেবো, পৃথিবীর জল বন্ধ করে দেবো, পারবে না। আলো, বাতাস আর সময়, আমি সময় বন্ধ করে দেবো, পারবে? পারবে না। সব তার নিজের, সব কন্ট্রোলিং পাওয়ার ওইখানে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন আপনি, খুব ভালো লাগলো। শোকও কিন্তু সময় ভুলিয়ে দেয়, সত্যি তাই। হ্যাঁ, মানে আমার খুব কাছের কারোর কিছু হলো, আমরা 2 মাস 3 মাস পরে সেই সময়ের সঙ্গে সঙ্গে অভ্যেসে পুরোটা পরিণত হয়। সেটাও বোধহয় মহাকালেরই নিয়ম। হ্যাঁ, আবার এই মহাকাল দম স্মরণ করিয়ে দেবে, ইফ এন্ড হোয়েন নেসেসারি। হ্যাঁ, সব তার খেয়ালে চলছে। আপনার ছোটবেলাটা একটু শুনি, অনেক মজার মজার ঘটনা আছে, তার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং, আপনি বাবাকে কাকা বলে ডাকতেন। হ্যাঁ। এটা কেন? কেন মানে আমার যখন 5 মাস বয়স, আমার জন্ম হয়েছিল বেলেঘাটায়, মামার বাড়িতে। আর আমার বাপের বাড়ি ছিল, মানে আমার বাবার বাপের বাড়ি ছিল যশোরে। সে বিরাট ফ্যামিলি, তারা 4 ভাই, তাদের বউ ছেলে পুলে নিয়ে একটা বিরাট এমন সাম্রাজ্য, ঐশ্বর্য সম্পদ সব কিছু, লোকজনও প্রচুর। তো সেখানে এই 5 মাসের একটা বাচ্চাকে নিয়ে কে মানুষ করবে ওখানে? ঠিক 5 বছর, আমার যখন 5 মাস বয়স, তখন আমাকে যিনি জন্মদাত্রী, তিনি ইহলোক ত্যাগ করেন। আচ্ছা, মানে আমি জাস্ট মার্ডার করে পৃথিবীতে এলাম আর কি। মার্ডার এটার মধ্যেও। আচ্ছা, হ্যাঁ। তো সেই জন্য বাবা ঝুঁকে নিলেন না আর কি, যে কোথায় ওই বাচ্চা কাকে মানুষ করবে, সবাই এত কাজে ব্যস্ত। ঠিক ঠিক। তো সবাই কিন্তু মানে অমানুষ নয়, খুব মানবিক সব কিছু, কিন্তু বাবা একটু ওই বিষয় সম্পত্তি এর উপরে তার একটা খুব আসক্তি কোনোদিন ছিল না। পরবর্তীকালে জানলাম গানের মানুষ, তিনি গ্রামে গ্রামে ঘুরতেন, প্রতি জায়গায় কোনো না কোনো জায়গায় প্রতিদিন তার পাত পড়তো, দুপুরে রাত্রিরে। তো তিনি তার এক পিস্তত বোনের কাছে আমাকে গচ্ছিত করলেন, মানে আমার পিসিমা, কিন্তু আমিই তাকে মা বলে জানি। হ্যাঁ, 5 মাস বয়স তখন আপনার। এবং আমি তার সাথে স্তন্যপানও করেছি। বাহ, মানে মার শুধু গর্বেই ধরেননি, এছাড়া সবটাই উনি করেছেন। আর আমি কোনো অভাবও বোধ করিনি বেড়ে ওঠার ক্ষেত্রে। তার একটিমাত্র সন্তান জয়দেব বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। সে আমার অনেকটাই বড়, সে আমার বড় ভাই এবং পিতা, এইভাবেই জেনে আমি বড় হয়েছি। আর দেশে থাকতে বাবা মাঝে মাঝে আসতো। আমি যেখানে মানুষ হচ্ছি সেটা মানে বাবার বাপের বাড়ি থেকে 2 গ্রাম পরে। আচ্ছা আচ্ছা। তো বাবা মাঝে মাঝে আসতো দেখতে, আপনাকে দেখতে। আচ্ছা। তো মাঝে মাঝে বেড়াতেও নিয়ে যেত। আচ্ছা। তো এই যে আসতো যখন, তখন আমি কে এসেছি একটা, আমাদের এই মানে আত্মীয়টার থেকেও হবে হয়তো। তো ওই আমার যে ওনার যে পিসি,
যার মেয়ের কাছে আমাকে গচ্ছিতে রেখেছেন আর কি। তাকে আমি দিদিমা, কিন্তু আমি দাদু বলে ডাকতাম। সে বিরাট মহিলা, মানে যেমন কণ্ঠ তেমনি দেখতে সুন্দর, বয়স হয়ে গেছে, সাদা চুল, মুখটা একদম টসটস করছে, আর জাঁদ্রেল, মানে সারা পাড়া কাঁপতো তার নামে। যাই হোক, সেটা পরের কথা। তো তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন। তো আমি তখন ওই ভদ্রলোক এলে আচ্ছা, হ্যাঁ, আমি বলতাম যে এরকম কাকা এসছে। হ্যাঁ, কাকাই তখন আসেনি, কাকাই তো এখানে এসে শিখলাম। কে, বাবার নাম ছিল মুরারি, ডাক নাম ছিল ফোনো। তো দিদা ডাকতে, কে ফোনো এলি? আমি হ্যাঁ, কাকা এসেছে। এরকম বলতাম। অনেক সময় সেই লোকটাও বলে ফেলতাম, মানে বাবা বলে সব বাবা হয়েছে, এরকম হতো না, কখনই হতো না। সমাজের পুরো বদলটা আপনি দেখলেন, কি দেখলেন? আপনার কাছে বদলটা কেমন লাগে এখন? বদল করবে, আমি তো জানি বদলাবে। আমি কি তোমাকে বললাম, মহাকাল সে বসে নেই, তুমি যে হামা দিতে, তখন তোমার জ্ঞানচক্ষু কি তোমাকে অ্যালার্ট করতো যে একদিন তুমি কিন্তু ক্রস লেগেড হয়ে বসবে, দু হাত দিয়ে হাঁটুটাকে ধরে, আর ইন্টারভিউ নেবে। বুঝতে পেরেছিলে তখন? হ্যাঁ, কিন্তু মহাকাল জানে, সেখানে তোমাকে এখানে পাঠাবেই। সব তার মানে কালের নিয়মে যা যা ঘটবে, যেটা কেউ ফোর্সি করতে পারে, কেউ পারে না। যারা একটা ঘটনার মধ্যে দিয়ে এগিয়েছে, সেই ঘটনার যে সমস্ত পার্টিকেলসগুলো ছিল, যেগুলো ইনফরমেশানগুলো ছিল, যেগুলো এসেন্সগুলো ছিল, সেগুলো কাউন্ট করে দুম করে একটা ফোর্সি করে দিতে পারে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। যে হয়তো ওই রকম মানে প্রিকন্ডিশন কিছু আগে দেখেছে, দেখে তার একটা ফোরকাস্ট করতে পারে। সেই বাবার এত সুন্দর গানের গলা থেকে কি আপনার গানের গলাও এত সুন্দর? সে তো ওই এইসব যে প্রশ্নগুলো করবে, হ্যাঁ বাবার গলা ভালো ছিল তাই আমার বাবা। না, কিন্তু গানটা নিয়ে কখনো ভাবেননি? না, ভাবিনি বললে ভুল হবে, কারণ যখন আমি পুরোদমে থিয়েটার করছি IPTA-তে, তখন আমি অনেক সুযোগ পেয়েছিলাম, একটু অ্যাটেমও নিয়েছিলাম। এখানে কেদারের বাবা পশুদা, মানে আমাদের তোমাদের কুমার শানু, ওর ডাক নাম হচ্ছে কেদার, এখানে থাকতো। ওর বাবা পশুদা, পশুপতি ভট্টাচার্য, সে আমার খুব ভালোবাসতো। আর আমি তো সবসময় কিছু গুনগুন করতাম। তখন তিনি ওর আমাকে বলেছেন, আমার স্কুলে আমাকে যেখানে আমাকে যিনি নাটক করাতেন, তাকে বলছে পড়ানো করাটা তো ভালো, যাবে আমার স্কুলে চলে এসো। তখন এইসব মানে বড় রাস্তাতে খালি পায়ে চলি আমি। একটা হাফ প্যান্ট দুপুরে গেছে, সন্ধ্যায় পড়ি। সুতরাং ওই গাড়ি ঘোড়া করে যাওয়া এইসব কোনো ব্যাপারই ছিল না। তো যাই হোক, তবু একবার গিয়েছিলাম, সে এক ইতিহাস। তো তখন ওই একবার গিয়েছিলাম, তারপরে হলো না, ওটা আমি দেখলাম যে ওটা আমার জন্য নয়। তারপরে যখন IPTA করি, তখনও আর একটা সুযোগ এসেছিল, কিন্তু সেটা হয়নি। কেউ যেখানে শিখি আর কি, সেখান থেকে খাতা নিয়ে যখন রিহার্সাল রুমে এলাম, এসে বলছি, পরন্দা এটা কি, কিসের খাতা? দুম করে কিসের খাতা বলিনি, উল্টে দিয়েছে। দেখবো বাবা এমন কণ্ঠস্বর ব্যবহার করলো, পরন্দা গান শিখছি। এটা কত বড় প্যাঁক আমি জীবনে খাইনি। যাই ভাবলাম যে না, তারপরে আত্মজিজ্ঞাসায় যখন গেলাম, তখন ভাবলাম যে কোনো একটায় সারা জীবন মনোযোগ দিয়ে করতে হবে, যে কোনো একটা। অভিনয়টাকে বেছে নিলেন একদম। কিন্তু থিয়েটারও তো আপনি শেখেননি, মানে অভিনয়টা তো মানে শিখে আসা নয়, তাই তো? কিন্তু এটা বিরাট প্রশ্ন করে ফেললে, থিয়েটারটা শিখে থিয়েটার করা। ঠিক। এটা একদম পুরো একটা মানে কি বলবো, থিয়েটার ক্লাসের একটা প্রশ্ন। এটা নিয়ে আমি সময় ব্যয় করতে চাই না এই মুহূর্তে। গান তো থিয়েটারের অংশ, সংস্কৃতির অংশ। তো এখানে যে জন্য আমার কোনো থিয়েটারে গান ছাড়া আমার থিয়েটারে গান ছাড়া কোনো থিয়েটার নেই। গানটা শিখলে হতো, আমি বুঝতে পারি, কারণ বাবার কণ্ঠ ছিল। আমার মেয়ে, সে ধ্রুপদে ফার্স্ট হয়েছিল রবীন্দ্র ভারতী থেকে, সে এখন শিক্ষকতা করে, নিজে প্রোগ্রাম করে, মানে সঙ্গীত নিয়েই আছে। আমার ছেলে সুন্দর কণ্ঠ, সেও গান গায়। সুতরাং আমার হলে হতো না, এটা কোনো ভাবা যায় না, আমি স্বীকার করি না। এই আর কি। অজিত গঙ্গোপাধ্যায় ভূমিকা তো আপনার জীবনে, তার ভূমিকা প্রচুর, অবদান। হ্যাঁ,
অবদান কি জানো তো, অবদানটা না ডুম করে একজনকে একটা ক্রেডিট দিয়ে দেবো, দিয়ে সে বুক ফুলিয়ে বলবে আজকের পড়ানোর জন্য আমি দায়ী, এরকম সে করবে না, কিন্তু সুযোগ আছে আর কি, তখন আমি একটু কষ্ট পাবো। অজিতদা একজন ফিল্ম ডাইরেক্টর, তিনি কণ্ঠটা খুব চাপা ছিল, রেডিওতে প্রোগ্রাম করতেন, নাটক করতেন, সেইখান থেকে তার সঙ্গে আলাপ, খুব ভালোবাসতেন আমাকে। তিনি যখন ছবি করতেন তখন আমি যেতাম, দাঁড়িয়ে থাকতাম, পাঠ করবো বলে যাইনি, আমি দেখতাম। তাহলে ভাই পড়ান, এটা করো তো, এরকম করে দিই, একটা কী একটা ছবি, সেখানে একজন পাঞ্জাবি সিঙ্গার ছিলেন না, কী নাম যেন ভুলে গেলাম, তো সেই তার সঙ্গে একটা চায়ের দোকানে আমার ডাক নামও, তখন ওখানে ক্যারেক্টার নামে পড়ান। আচ্ছা। তারপরে যেটা হলো 75-এ সেখানে যেটা করেছিলাম, সেই ছবিটা ছিল বড় ছবি। সেখানে সন্তু ছিল, মনুদা ছিল, আরও অনেকে ছিল। সেখানে বড় রোল করেছিলাম, একটা জোরদার করেছিলাম, জোরদার না মানে একজন সুদখোর অভিনয় করেছিলাম। তো তারপরে মানে ওনারই কী বলবো, ওনার সময়ই আমি, ওনার সঙ্গেই আমি সেলিব্রিটি মানে ক্যামেরার সামনে এসেছি। হ্যাঁ, প্রথম যেদিন ক্যামেরার সামনে এলেন কিরকম অভিজ্ঞতা? মানে কিন্তু আমার ওইটাই তো হচ্ছে, আমার তখন মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি যে আতকে ওঠা ভয় পাওয়া তন্ত্রীগুলো কি পড়া নষ্ট করে ফেলেছে, ড্যামেজ হয়ে গেছে, ওগুলো হয় না কেন? আর কেন হয় না তখন এখন ব্যাখ্যা করতে পারি, বা পরেও 10 বছর আগেও ব্যাখ্যা করতে পারতাম। আমি ছিলাম ডান পিঠের ছেলে। আচ্ছা আচ্ছা। দুষ্টু ছেলেদের ভয়টা একটু কম থাকে। হ্যাঁ, কিসে কী হবে সেটা হওয়ার পরে ভাবে, ও এই জন্য এই হলো নাকি, এখানে উঠেছিলাম বলে হলো, ওই তো এটা শিক্ষা নেই। তাই জন্য কি টনিকে আমরা ওরকম দেখেছি, পরাণ বন্দ্যোপাধ্যায়কে মানে ওই রকম ভাবে আপনাকে দেখা গেছে? দেখা গেছে মানে ওটা যে ওই করার বয়স তো নয়। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু কিছু কিছু মানে কি বলবো, দুঃসাধ্য কাজ ওর মধ্যে ছিল। সেটা আপনি বললেই বোধহয় সম্ভব হয়েছে। কি জানি, তা আমি বলতে পারবো না, কারণ একটা নিজের সঙ্গে লড়াইয়ের একটা ফসল ওটা। কারণ ওইভাবে ওই জলের মধ্যে যাওয়া, এতে ওঠা, ওগুলোকে ওই বয়সে করা সম্ভব। কিন্তু দেখলাম যে তাহলে এত মানুষ আমাকে করতে বলছে কেন, এইটা হলো আমার প্রথম যুক্তি। আমি পারবো না তো সেটা ওরাও জানে, কিন্তু সত্যি কি আমি পারবো না? তাহলে ওরা কেন বললো? এই যে বাইরের পরাণের ভেতরের পরাণের সঙ্গে যে একটা লড়াই শুরু হলো, তাতে করে ভেতরের পরাণ জিতে গেল। এবং ওই যে ওয়াটার র্যাফটিং, যেটা তিস্তার খাড়ি দিয়ে ওইটা হচ্ছে, তো আমি যখন জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, দেবকে জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে, মিনিট 5। আমি 5 মিনিট বলতে গিয়ে মুখটা এত বিকৃত করলো কেন, বাড়াবাড়ি করে ফেললো কেন, তখন বুঝলাম যে এর মধ্যে কিছু ব্যাপার আছে। হ্যাঁ, কিন্তু তখন আমার তো ব্যাক করার উপায় নেই। আমি যদি ভাবি যে এখন ফিরে চলে যাবো, কারো কিছু বলার নেই, আমি কারোর কথা শুনবো না, চলে আসবো, গাড়ি ধরে বাড়ি চলে আসবো, ঝুলে যাবে, একটা বিরাট ক্ষয়ক্ষতি হয়ে যাবে সে। এবার বাইরের পরাণ আর ভেতরের পরাণের লড়াই শুরু হলো। ভেতরের পরাণ বাঁচতে চাইতে, আর বাইরের পরাণ বলছে যে পরাণ, তুই তো অর্ধেক রাস্তায় আছিস, মাঝ সমুদ্রে আছিস, বাকিটা করি। হ্যাঁ, কিন্তু এই যে যদি ব্যাক করা যায়, তাহলে তো এই একটা মাঝ সমুদ্রে তো পার হতে হবে, তো সেইটা সামনেরটা গিয়ে পাড়ে উঠে যাই। ইন্সপিরেশন, এই জন্যই আপনি অনেকের ইন্সপিরেশন। তারপরে মনের মধ্যে থেকে বলল যা হয় হবে। এই যা হয় হবে এটা আমার আবিষ্কার নয়, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা চল যা হয় হবে বলে একটা ঝাঁপা দেয় না। এই চল যা হয় হবে এটা হচ্ছে ভেতরের পরাণের ধাক্কা। বাইরের পরাণ তখন বললো ঠিক আছে চলো যা হয় হবে, এই করে বসে। তারপর ওখানে বললো 5 মিনিট হবে। ওখান থেকে একটু গিয়ে একটা বাঁক নিয়েছে বোটটা, তারপরে তাকিয়ে দেখি গগনচুম্বী একটা ঢেউ আসছে, নভেম্বর মাস, ঝাপাত করে এসে পড়লো আমাদের মুখে চোখে। কিন্তু আমাকে তো অভিনয়টা করতে হবে, ওখানে যা যা সংলাপ ছিল সব আমার নিজের, স্ক্রিপ্টেড না, সব কিছু। স্ত্রীর উদ্দেশ্যে বলছি তুমি একটা সাদা ভালো থান কিনে নিও,
সত্যনারায়ণ পুজো দিও আমার নামে, এই যে মনে হয় আর পারলে আরেকটা বিয়ে করে নিয়েছে, যা খুশি তাই বলে গেছে। রেখে আছে, হ্যাঁ রেখে হচ্ছে, হ্যাঁ। তো চলেছে এইভাবে। তারপর ধরো এই যে বাথটবে চান করাটা নভেম্বরের শেষ, তারপরে এইটা তো মানে বাইরে এসে যখন আমরা ওই ওটা হচ্ছে তিস্তার খাড়ি, তার পাড়ে এসে যখন ঘাটটা মুছে রোদ্দুরটা আসছে, হ্যাঁ শাল টাল দিয়ে চুপচাপ বসে আছি, সেই সময় মানে ভীষণ ঠান্ডা লাগছে। তারপরের দিন সন্ধেবেলায় মানে রাত্রিরে শুটিং করে গিয়ে ওই দিনই রাত্রিরে বাথটবে চান করতে হবে, কেননা পরের দিন সকালবেলা বেরিয়ে যেতে হবে বলে ওই সিনটা করা যাবে না, সেই জন্য ওটা তো হোটেলে চলে গেছে, হোটেলেই হবে ওটা। আমি তো কিছুতেই করবো না। আমার প্রডিউসার ডাইরেক্টর তারা আমার থেকে প্রায় 25-30 গজ দূরে থাকতো, কাছে আসতো না। আচ্ছা, আপনি কি রাগী? কী জানি, আমি বুঝতে পারি না। এখন আমি রাগী না, ঠিক এখন আমার তোমার মানে রাগী ছিলাম, মানে আমার সেসব কথা এখন বলতে লজ্জা লাগে। ওটা আমি এখন জিজ্ঞেসও করো না, বলতেও পারবো না। খুব নিজেকে এম্বারেসিং মনে হয়। প্রচণ্ড রাগী ছিলাম আমার। হ্যাঁ, 2বার কথা 3বার হাত। হ্যাঁ, হাত থাকতে মুখে কেন, ওই রকম আর কি। হ্যাঁ, প্রচুর হয়েছে এবং খুব জাস্টিফাইড হইতে হয়েছে, লজিক্যাল। আমার তরফে হঠাৎ আমার মাথা গরম হয়ে গেল, লন্ডভন্ড করে দিলাম তা নয়। জেনুইন রিজন ওয়াজ বিহাইন্ড ইট। মানে সিরিয়াস হয়ে গেছে কিছু? হ্যাঁ হ্যাঁ, আমার অফিসে হয়েছে, রাস্তাঘাটে হয়েছে। তারপরে কি হয়েছে যে আমি যখন দেখলাম যে আমার এই রাগটা তো সামলাতে পারবো না আমি, এটা তো বেশি বয়স পর্যন্ত টেনে নেওয়া যাবে না, খুব বাজে। তারপরে আমি তখন আইপিটিএ করছি, সাংস্কৃতিক বোধের যে জন্ম হলো সেটা আইপিটিএর দান। তখন দেখলাম যে অনর্থক আমি আমার উত্তেজনা ব্যয় করছি। যদি মানুষ আমার সঙ্গে তার অনিচ্ছা সত্ত্বেও আমার সঙ্গে দুর্ব্যবহার করে বা স্বার্থপরের মধ্যে ব্যবহার করে, এবার তাকে তো আমাকে, আমি ভাবলাম যে মাথা ঘুরিয়ে নিলাম, ভাবলাম যে দরকার নেই আমার, ইগনোর করলাম। কিন্তু ওর তো কিছু একটা পাওনা থাকে না আমার কাছে। ওই যে আমার সঙ্গে মিসবিহেভটা করলো, তো ভাবলো কেরম দিলুম, একটা কথা বলতে পারলো না, এইটা নিয়ে যেতে না পারে, সেই জন্য তার পাওনাটা আমি ফেলে রাখি না। কিন্তু ও যেভাবে ব্যবহারটা করেছে সেইভাবে আমি করি না, একদম উল্টো, যাতে করে আশপাশের মানুষ এনজয় করতে পারে সেইভাবে করি। আজকের দিনে দাঁড়িয়ে কি পরাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো আক্ষেপ রয়েছে? কিসের? কিছুর হয় না যে এটা পেলাম না, বা এটা হলো না, বা এটা হলে আরেকটু ভালো হতো, এরকম কিছু মনে হয়? এই যে প্রশ্নগুলো করো না মা, আমি কি জানি আমার কি পাওয়ার কথা ছিল? তা আমি যখন জানি না আমার কী পাওয়ার কথা ছিল, তো সেটা না পেয়ে আমার কিসের জন্য আমি হতাশ হবো? আমি তো জানি না আমার কী পাওয়ার কথা ছিল, তা পেলাম না বলে কবর চাপড়াবো কেন? কী পেলাম না তাই তো জানি না। তাহলে এটা প্রজাপতি 2 চলছে? প্রজাপতি 2 হ্যাঁ তো চলছে, বাইরে গিয়েছিল ফিরলো। হ্যাঁ, কি আপকামিং আছে আর একটু শুনি লাইন আপ? জানি না, আমার সঙ্গে আবার আসবে বলেছে বাড়িতে কথা বলতে। হ্যাঁ, আমরা একদম সাক্ষাৎকারে শেষ, তবে আপনার কাছ থেকে এটা না শুনলে অন্যায় হবে, সেটা হচ্ছে উত্তম কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে কোনো দ্বন্দ্ব কি সত্যি ছিল? আপনি তো খুব কাছ থেকে দেখেছেন। হ্যাঁ, আমি যত কাছ থেকেই দেখি না কেন, আমি ওইগুলো সার্চ আউট করার কোনো চেষ্টা করি না। আপনার সাথে সম্পর্ক কেমন ছিল দুজনেরই? দুজনে আমাদের উত্তম করেছেন দেখা হয়নি? সৌমিত্র চট্টোপাধ্যায়? হ্যাঁ, আমার ভীষণ মানে বন্ধু কাম কাউন্সিলর, তাই? ভীষণ বন্ধু ছিল। এবং আমরা সংস্থাতে যৌবনে প্রচণ্ড দুষ্ট ছিল, দুরন্ত দুষ্ট ছিল। এবং মানে সেই দুষ্টুমির মধ্যে মেধা ছিল, যেটা আমার ভীষণ পছন্দ হতো। আমাকে ভীষণ ভালোবাসতো, আর ওকে নিয়ে আমি মজাও করতাম। শুটিংয়ের সময় একটা ভ্যানে আমি আরও থাকতাম, আর কেউ থাকতো না সেখানে। ফলে আমাদের বিগত দিনের যে সমস্ত ইচ্ছাগুলো এখন আমরা ইচ্ছে করে বন্ধ করে রেখে দিয়েছি, চাবি দিয়ে রেখে দিয়েছি, দুম করে সেখান থেকে ফাঁক ফুঁক দিয়ে কিছু না বেরিয়ে পড়ে, তাহলে তো মানে বিচ্ছিরি লাগবে। তো ওইখানে গিয়ে আমরা খুলে ফেলতাম দুজনেই। মানে উন্মুক্ত এসব আলোচনা করতাম। মানে সব পুরনো দিনের আলোচনা, প্রাণ খুলে। খুব ভীষণ ভালোবাসতো আমাকে। মনে আছে তখন গৌতমের দেখা ছবিটা হচ্ছে, আচ্ছা, তো দেখাতে তো আমি ছিলাম, পুলুদাও ছিল, মানে আমাকে দিয়ে শুরু, একদম শুরুটাই আমাকে দিয়ে। তো ওইখানে মানে কতটা কি বলবো,
যখন, আর তার আগে একটু বলে রাখি, অভিযান বোধহয় 62-63 বোধহয় মনে হয়, 62, খুব ভুল না করলাম। তুই অভিযানটা দেখে একটা সিন আছে ওখানে, ওয়াইদা বসে আছে, মানে কিডন্যাপটা ওইখানে বসে আছে, মানে আর ক্লান্ত দিনের শেষে রাজপুত দাঁড়িয়ে এখানে কালো বোতলটা খুলে ঢাক ঢাক করে খাচ্ছে। এইখানটা ক্যামেরা এইখানটা ধরা, এই নালিটা উঠছে নামছে, উঠছে নামছে। আমার দেখে মনে হয়েছিল, তখন আমার বয়স কত, 22-23, দেখে মনে হচ্ছে যে এক্ষুনি গিয়ে জড়িয়ে ধরি। কেন? বলছি পৃথিবীর যত গরল সব মানে পান করে নীলকণ্ঠ হচ্ছে। পৃথিবীর যত গরল আছে, বিষ আছে, সব পান করে যেন নিজে নীলকণ্ঠ হচ্ছে, এরকম মনে হয়েছে তখনকার ন্যারেশন। হ্যাঁ, তো যৌবন তো এরকম সব বীরত্ব থাকে, এক্ষুনি যদি জড়িয়ে ধরতে পারতাম। যৌবনের কি দীপ্ত উন্মাদনা, উদ্দাম, জ্বলন্ত, এরকম মনে হচ্ছে। তারপরে যখন দেখায় এটা হলো, তার আগে একটু দেখা টাকা হয়েছে, কিন্তু একই ঘরের মধ্যে সব করছি তো, তখন এই গল্পটা আমি বলেছিলাম, কিন্তু জড়িয়ে ধরি এটা বলিনি। কেন বলিনি? কারণ পুলিদাও না খুব মানে রসিক এবং ডান পিঠে, তো বলছি জড়িয়ে ধরবে তো, ধরো ধরো ধরো, জড়িয়ে ধরো না, আমার খুব ভালো লাগবে, তোমার ভালো লাগবে, এরকম এটা কি এটা বলে ফেলতে হয়তো। তখন আমার ওই যে ইমোশনটা ওটা মাঠে মারা যেত, যার জন্য আমি ঘটনাটা বলেছিলাম, কিন্তু মনের ইচ্ছের কথা বলিনি, আমি ইচ্ছে করে বলিনি। তো দেখার সময় আমি ওই গল্পটা করেছিলাম, যে আজ থেকে এত বছর আগে ওইটা দেখেছিলাম, দেখে আমার এটা মনে হয়েছিল, ওই জড়িয়ে ধরে ওটা মনে নেই, আমার মনে হচ্ছিল যে গরল পান করে। বা তারপরে ওখানে প্রথম একটা শট দেওয়ার পরে পুরোদা এসে বসলাম, তখন বলছি, গৌতম, আমি যে এতদিন ধরে অভিনয় করছি, মানে হিংসা করার মতো কোনো লোকই পেলাম না, মনে হচ্ছে এইবার বোধহয় পেলাম। আমি সঙ্গে সঙ্গে হাঁটুতে হাত দিয়ে প্রণাম করলাম, এত বড় কমপ্লিমেন্ট, বিরাট প্রাপ্তি। হ্যাঁ হ্যাঁ। তারপরে ওই ইচ্ছাটা তো বলিনি, মনের মধ্যে ছটফট করছি, করতে 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 আবার অনেকদিন বাদে বীরেশদার একটা তোমার কি বলে সিরিয়াল, সেখানে উনি একটা পাঠ করছেন, মানে গৃহস্থের মধ্যে সবচেয়ে সিনিয়র মোস্ট, মানে মানে কি বলবো, এল্ডারলি, ওল্ড, রিচ, কিন্তু সারা মানে পরিবারের সবাইকে উনি ভালোবাসেন, কিন্তু পরিবারের সবাই যেহেতু বৃদ্ধ হয়ে গেছে, সেই জন্য কোথায় একটা অবহেলা, কোথায় একটা কী আছে, যার জন্য ওনার একটা একাকিত্বের যন্ত্রণা আছে। এইটা নিয়ে হচ্ছে ক্যারেক্টার। উল্টো দিকে আমি একটা ক্যারেক্টার করছি, একজন মাস্টারমশাই, তিনি স্বদেশী আন্দোলনে সম্পৃক্ত, কিন্তু তার ডিসাইপলস যারা আছে তারা কিন্তু সশস্ত্র আন্দোলনে বিশ্বাস করে, এটা উনি মানতে পারছেন না। এই তাদের সঙ্গে একটা সংঘাত, ফলে হি হ্যাজ বিন লেফট অ্যালোন, সেখানে একটা একাকিত্বের যন্ত্রণা আছে। এবার ঘটনাচক্রে এই মাস্টারমশাই একদিন জানলায় দাঁড়িয়ে হাফ প্রোফাইলে বাইরে তাকিয়ে আছে, বাইরে আলো ফিট করা হয়েছে, একটা সাইড আলোকিত হচ্ছে, গান গাইছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আর চোখ দিয়ে জলের ধারা। হঠাৎ ওই মাস্টারমশাই শুনতে পেলেন যে ওই একই গান একই সুরে অন্য কণ্ঠে ধ্বনিত হচ্ছে তার পিছনে। আস্তে আস্তে অ্যাকর্ডিং টু ডাইরেকশন অফ দি ডাইরেক্টর আস্তে আস্তে মুখটা ঘোরানি দেখলাম যে ওই এল্ডারলি রিচ ম্যান, তিনি দাঁড়িয়ে আছেন, ওই একই গান তার কণ্ঠে ধ্বনিত হচ্ছে, তিনি আস্তে আস্তে এগোচ্ছেন, মাস্টারমশাই এগোচ্ছে, এগোতে এগোতে একটা জায়গায় অ্যাজ পার ডাইরেকশন আমরা দুজনে দুজনকে হাগ করলাম, গানটা থামলো, দুজনেই অশ্রু সজল, গানটা থামলো, কিন্তু মাস্টারমশাই ক্যারেক্টারে যে নিচে কাজ করে মানে চরিত্রে অভিনয় করছিলেন, তিনি কিন্তু ছাড়লেন না, কান্নাটাও থামালেন না। তখন পুলিদা বললো, পরাণ বিদেশ কাঠ বলেছে,
এবার কান্না থামাও। তখন ওই বললাম যে কান্না কিন্তু ওই চরিত্রের না, মাস্টারমশাইয়ের চোখের জল নয়, এটা এটা পরাণের নিজের চোখের জল। তারপর গিয়ে যখন এক জায়গায় বসলাম, তখন ওই গল্পের যে অংশটুকু ছিল, আমার যে মনের ইচ্ছা ছিল, এতদিন বাদে সেটা আমি জড়িয়ে ধরতে পারলাম। সেই জন্যে ওই ইচ্ছাটা তো 62 সালের ইচ্ছা। সেইটা বললাম। অ্যান্ড দ্যাট টাইম একটা বেশ একটা গম্ভীর এবং কোথায় যেন মানে পর্দার আড়ালে একটা অশ্রু সজল পরিমণ্ডল তৈরি হলো। একটু দুজনেই চুপ করে রইলাম এবং কোথাও হালকা একটা সুন্দর মিষ্টি ব্যথা ছুঁয়ে গেল দুজনকে, এটা অনুভব করলাম। তারপরে সত্যি করে ভাবনার শেষে দুজনে দুজনকে জড়িয়ে ধরলাম। এই গল্পের হয়তো সত্যি কোনো শেষ নেই। এই এপিসোড 1 ঘন্টা কেন 2 ঘন্টা 3 ঘন্টা অনেকটা এগোতে পারে। তবে আজকে আমাদের এখানে শেষ করতে হবে। দুকলি গান শুনে শেষ করি। শোনো, আমি গানটা আত্মরক্ষার্থে গাই, আমি কিন্তু সঙ্গীত শিল্পী নই। আমার ছেলে গান গায় ভালো, মেয়ে ভালো গান গায়, তারা তো সব ছেলে তোর উড়নচণ্ডী শিখেছে আর কি, হ্যাঁ, শুনে শুনে গান। মেয়ে মানে ধ্রুপদ শিখেছিল তো, সুতরাং ওর শিক্ষার মধ্যে একটা ধারাবাহিকতা ছিল, একটা ইয়ে ছিল। আমি তো গান গাইব না, আমার গলার অবস্থা ভালো না। তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে জুথলিয়া। তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে জুথলিয়া। আজ সবাই কেহ না কেহ মরমিয়া, হায় একলা আমার শুধু নাই প্রিয়া। দুষ্টু পাপিয়া বলে পিয়া 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 পিয়া, হয় কি যে করিয়ে মননিয়া। সে যে প্রণয় হুতাশে ওঠে উতলিয়া। দুষ্টু পাপিয়া বলে পিয়া 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 পিয়া, হয় কি যে করিয়ে মননিয়া। সে যে প্রণয় হুতাশে ওঠে উতলিয়া।